সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো পিএলআইডি নিয়ে। এই বিষয়টি নিয়ে অনেকেই আমরা কম বেশি জানি। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার AKM আখতারুজ্জামান, ইন্টারভেনশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, অ্যানেস্থেসিওলজি ও পেইন মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভির দর্শক শ্রোতাদেরকে। স্যার, আমরা আলোচনার শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাবো পিএলআইডি এই বিষয়টি সম্পর্কে এবং কিভাবে আমরা বুঝবো আসলে একজন মানুষের এই ধরনের রোগ হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে দেখুন, যেভাবে আমরা বলি কোমর ব্যথা হয় না, এরকম লোকের সংখ্যা আসলে মনে হয় খুবই কম। আর আমাদের জন্য যেহেতু আমাদের কায়িক পরিশ্রম আমরা অনেক বেশি করে থাকি, আমাদের এই জনগোষ্ঠীর কোমর ব্যথার অনেক মানুষ ভুগে থাকেন। এখন চিন্তা করি যে এই কোমর ব্যথার কারণগুলো কী হতে পারে। আপনি দেখুন, আমরা যদি ভার্টিব্রেটাকে চিন্তা করি, সেখানে আমরা বলি যে দিস এ পেইন জেনারেটর কী হতে পারে। এইভাবে যদি চিন্তা করি, সেই পেইন জেনারেটরের ভার্টিব্রি থেকে শুরু করে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থেকে শুরু করে এবং তার ছোটো ছোটো কিছু জয়েন্ট, দ্যাট ইজ ফ্যাসেট জয়েন্ট থেকে শুরু করে এবং মাংসপেশিগুলো যদি চিন্তা করি, অর্থাৎ লিগামেন্টসগুলো চিন্তা করি, তাহলে এইরকম 4-5টি জায়গা সাধারণত আমাদের বলি যে পেইন জেনারেটর ফর দ্য ব্যাক পেইন। তবে সবচেয়ে কমন আমাদের জন্য সেটি হচ্ছে 50-এর পরে যে জনগোষ্ঠী, বিশেষ করে আমাদের মা বোনেরা, তাদের অস্টিওপোরোসিস অথবা অস্টিওপেনিক লো ব্যাক পেইন, তাদের একটি জায়গা থাকে। আর যে সমস্ত জনগোষ্ঠী কায়িক পরিশ্রম অনেক বেশি করে থাকেন, তাদের জন্য সবচেয়ে বড় যে জায়গাটি হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিজিজ, দ্যাট ইজ দি দুটো ভার্টিব্রার মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, সেই ডিস্কটি ডিজিজটাকেই অথবা ডিস্কটিকে প্রোলাপস হয়ে যে নার্ভগুলো থাকে, যে স্পাইনাল নার্ভগুলো থাকে, সেই নার্ভের উপরে যে যখন প্রেশার করে, তখন সেই সমস্ত কারণের জন্যই আমাদের কাছে সবচেয়ে বেশি লো ব্যাক পেইনের জায়গায় চলে আসে। স্যার, রোগীরা যখন আপনাদের কাছে এই যে ধরনের কোমর ব্যথা নিয়ে আসেন, তখন স্যার আপনারা কিভাবে পেশেন্টকে ডায়াগনোসিস করেন? দেখুন, এই জায়গাটি একটু ট্রিকি। আমি যেভাবে বলি যে প্রথমে একটি হিস্ট্রি নেওয়া এবং তার কী ধরনের কাজ করে থাকেন সেটি জানা জরুরি, খুবই ডায়াগনোসিসটার জায়গা জরুরি। এবং এই হিস্ট্রি কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা একটা প্রফেশনাল ডায়াগনোসিস বা একটি সাময়িক একটা ডায়াগনোসিস করে থাকি যে তার ব্যাক পেইন। সেই ব্যাক পেইনের জন্য যেভাবে বলছিলাম যে ডিস্ক প্রোলাপস হয়ে যে নার্ভের উপর প্রেশার করছে, অথবা তার যে অস্টিওপোরোটিক যে জন্য হচ্ছে, এই করে আমরা হিস্ট্রি থেকে একটা প্রভিশনাল ডায়াগনোসিস বের করি। এবং এর পরে যেটা আমরা করি, যদি ডিস্ক ডিজিজ হয় এবং যে ব্যথাটি কোমর থেকে সরাসরি পার দিকে একটি টিংলিং অথবা ইলেকট্রিক অথবা কারেন্ট শক লাইক ইফেক্ট যখন চলে যায়, উনি যখন হাঁটতে যাচ্ছেন অথবা উনি যখন কাজ করছেন অথবা উনি যখন বসছেন, এরকম একটি জায়গা যখন হয়, তখন তার একটি আমরা MRI জাতীয় একটা করি। কারণ আমরা জানি যে এই নার্ভের উপরে যে প্রেশারটি অথবা যে ভার্টিব্রাল যে ডিস্কটি বের হয়ে এসে অথবা একটু বাইরের দিকে চলে এসে যে চাপ দিচ্ছে, সেটা কিন্তু এক্সরেতে আসা সম্ভব না। সেই জন্যই আমরা একটা MRI করে থাকি। তবে আরেকটি জিনিস আমি সবসময় বলি, ব্যাক পেইন হলেই আপনি একটি MRI করবেন, এটি মনে হয় খুব ভালো সিদ্ধান্ত না। স্যার, বিশেষজ্ঞ চিকিৎসক যদি আমাকে বলেন তখনই আসলে আমি করব। আসলে তাই, কারণ এটা একটা এক্সপেন্সিভ টেস্ট, আমাদের এই বিষয়টি নজরে রাখা উচিত। স্যার, চিকিৎসা সম্পর্কে একটু আপনার কাছে জানার আছে। স্যার, অনেকের কাছেই আসলে অনেক কিছু শুনি, কেউ দেখা যাচ্ছে মেডিসিন খাচ্ছেন, কেউ ফিজিওথেরাপি নিচ্ছেন। আসলে চিকিৎসা পদ্ধতিটা কি? দেখুন, আমাদের ডায়াগনোসিসটা হওয়ার পরে আমরা যে বিষয়টি করি, এই ব্যথাটা কী ধরনের ব্যথা, আমরা ব্রডলি যে 3টা ভাগে ভাগ করি। একটি হচ্ছে এটা কি নসিসেপ্টিক পেইন, দ্যাট ইজ যে ওখানকার যে মাসলগুলো আছে অথবা বোনসের সঙ্গে যে এটা হচ্ছে, এই যে এই কারণে ব্যথাগুলো হয় কি না, সেটি যে একটি। আরেকটি নিউরোপ্যাথিক কম্পোনেন্ট, যেভাবে বলছিলাম যে যখন নার্ভের উপর প্রেশার পড়ে এবং সেই নার্ভের উপর প্রেশার পড়ে একটি টিংলিং অথবা একটি ইলেকট্রিক শকের মতো একটা যখন ইফেক্ট হয় এবং এটা যখন
পার দিকে নামার চেষ্টা করে, এইরকম একটি ব্যথা আমরা নিউরোপ্যাথিক কিছু পেইন মেডিকেশন দিই, এটি অ্যান্টিকনভালসেন্ট, অ্যান্টিসিজার, যেটা যে গ্যাবাপেন্টিন অথবা অ্যামিটিপ্টিলিন অথবা ডুলক্সেটিন জাতীয় একটি ওষুধ চূর্ণ করি এইরকম একটি জায়গায় যে করার জন্য। তারপরেই যে আছে যে আমি তার লাইফস্টাইল মডিফিকেশনস, আমরা পেশেন্টকে একেবারে কমপ্লিট বেড রেস্টে থাকতে বলি না। আমরা বলি আপনি কাজ করবেন, আপনি অ্যাক্টিভিটি করবেন, আপনি মোবাইল থাকবেন, কিন্তু আপনি যে কাজগুলো করলে ব্যথাগুলো বাড়ে, আপনি অনেক বেশি ভারী ওঠানো, অনেক বেশি এক্সারসাইজগুলো করা, বিশেষ করে লিফটিংগুলো করা, এর থেকে দূরে থাকবেন। এইভাবে চিকিৎসাটা করি। তারপরে যে চিকিৎসাটি আসে সেটা হচ্ছে ইন্টারভেনশন। আজকালকের যুগে ব্যাক পেইনের জন্য সার্জারির পরিমাণ কিন্তু অনেক কমে গিয়েছে। আমরা যেভাবে বলে থাকি, দেখুন একটা সময় ছিল যখন একটা কার্ডিয়াক ডিজিজ হতো, এমআই যখন হতো তখন কিন্তু সার্জারি একটা প্রথম চয়েস ছিল, কিন্তু এখন কিন্তু তা নাই। আর এখন আমরা কিন্তু একটা স্ট্যান্টিং করি, যে পিসিআই করি, করার পরে তাকে চলে আসে। অর্থাৎ ব্যাক পেইনেরও এই জায়গাটায় চলে আসা উচিত যে কখনই সার্জারিতে যাওয়া উচিত যতক্ষণ পর্যন্ত না ইন্টারভেনশন, দ্যাট ইজ ইন্টারমিডিয়েট জায়গাগুলো যেন এক্সস্টেড না হয়, তখন ওই চিকিৎসাগুলো করার পরই আমরা যাব তার প্রয়োজন হলে সার্জারির জন্য। কি ধরনের ইন্টারভেনশন দিয়ে থাকেন আপনি যে বলছিলেন স্যার? এই ইন্টারভেনশনগুলোর কথা চিন্তা করি আমরা। ইউজুয়ালি ইন্টারভেনশন যখন বলি সেটা মিনিমাল ইনভেসিভ ইন্টারভেনশনগুলো বলি। সেটা শুরু হয় সিম্পল এপিডুরাল থেকে শুরু করে, অথবা এই যেভাবে বলছিলাম যে তার যে ব্যথাগুলো কারণগুলো ঠিক করি। যদি মাসলের তার যদি প্রিডমিনেন্টলি হয়ে থাকে, তাহলে এখানকার যে মাংসপেশিগুলো আছে তার মধ্যে সবচেয়ে ইরেক্টর স্পাইনের একটা মাসল আছে, সেই মাসলটাকে যে ব্লক ইজ সাফিসিয়েন্ট তার ব্যথা কমানোর জন্য। যদি অস্টিওপোরোটিক থাকে তাহলে এই অস্টিওপোরোটিকের যে মেডিকেশনগুলো চলতে পারে। দেন আসি আমি ডিস্ক ডিজিজের জন্য আমরা যেটা বলি ফ্যাসেট জয়েন্ট অথবা রুট ব্লক, ইভেন এখন ওজন নিক্লোলাইসিস আমরা করতে পারি। এবং সব শেষে সার্জারিতে যাওয়ার আগেও আমরা কিন্তু এন্ডোস্কোপিক্যালি এই ডিস্কটা যে কালপ্রিট ডিস্কটা নার্ভের উপর প্রেশার করছে সেখান থেকে কিন্তু সরিয়ে আনতে পারি। স্যার, এই ধরনের চিকিৎসার জন্য কি কোনো ধরনের আলাদা সেটআপ দরকার আছে? আসলেই তাই, কেননা এটা একটি এক্সপেন্সিভ সেটআপ। আমরা যেমন ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার, আমার সেন্টারটিতে যেমন আছে আমাদের একটি সিআর্ম, এটা খুবই জরুরি একটি ফ্যাক্টর, একটা আলট্রাসাউন্ড মেশিন একটি জরুরি, একটা রেডিও ফ্রিকোয়েন্সি মেশিন একটি জরুরি, এবং তার চেয়ে সবার আগে যে প্রয়োজন একটি স্কিলস। কেন যেটা বলছিলাম যে এক্সপার্টিস দরকার। আমি সেই নার্ভ রুটটাকে ধরে সেই নার্ভ রুটের ওখানে যদি আমি একটা লোকাল অ্যানেস্থেটিক অ্যান্ড স্টেরয়েড দিতে চাই, সেই জায়গাগুলো একটি স্কিলফুল কন্ডিশনস এবং নিয়মিত চর্চা, নিয়মিত শিক্ষা এবং নিয়মিত ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু ওই জায়গাটা যেতে হয়। স্যার, পিএলআইডি নিয়ে অনেকেই তো অনেক দিন ধরে ভুগছেন, তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে। ধন্যবাদ। আসলে যেহেতু এই রোগটি ক্রনিক একটি ডিজিজ, তাই আমি এই রোগীদেরকে অনুরোধ করব কয়েকটি বিষয় খেয়াল রাখার জন্য। একটি হচ্ছে, আপনি যখন কোমর ব্যথায় ডিস্ক প্রোলাপসে ভুগবেন, সরাসরি সার্জারিতে না যেয়ে যে ইন্টারভেনশন পেইন ম্যানেজমেন্ট আজকের যুগে এই জায়গাটা যাওয়া যেতে পারে। ইন্টারভেনশন পেইন ম্যানেজমেন্টটি আপনাকে যে কারণে সেই ডিস্কটি নার্ভের উপর চাপ দিচ্ছে সেটা থেকে মুক্তি দেওয়া সম্ভব। কিন্তু একটি জিনিস খেয়াল রাখতে হবে, এই ইন্টারভেনশনটি করার পরে আপনার লাইফস্টাইল মডিফিকেশন, আপনাকে নিয়মিত অল্প কিছু ওষুধ খাওয়া এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা এটা জরুরি। সার্জারি তখনই করা যখন আমরা বলি রেড ফ্ল্যাগ, যেটি যখন আপনি প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারছেন না, পায়ে অবশ হয়ে গিয়েছে, অথবা আপনি আর হাঁটতে পারছেন না, এইরকম একটি জায়গায় শুধুমাত্র সার্জারি। এর আগ পর্যন্ত ইন্টারভেনশন পেইন ম্যানেজমেন্ট আপনাদেরকে অনেকভাবেই সাহায্য করতে পারে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভির দর্শক শ্রোতাকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন পিএলআইডি এবং এর আধুনিক চিকিৎসা, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।